ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস নিয়ে আসলাম। আজকে হচ্ছে অ্যাকাউন্টিং সলভ ক্লাস, টপ 15 ক্লাস। তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও। যারা বন্ধু বান্ধব আছে, পরীক্ষার্থী তোমাদের সাথে এই প্রিপারেশন নিচ্ছে, সবাইকেই ক্লাসে যুক্ত করো। আশা করি ভালো কিছু পাবা ইনশাল্লাহ। আচ্ছা, যারা যারা যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে 50টা টপ এমসিকিউ সলভ করব, যেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে বিগত বছরে। তো প্রশ্নগুলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেন এই কোশ্চেনের মাধ্যমে তোমার একটা চ্যাপ্টারের যে বিষয়গুলো থাকে, ওভারঅল যে জিনিসগুলো, সেগুলো তোমরা কভার করে নিতে পারো। তো চেষ্টা করবা একটু অ্যান্সারের পাশাপাশি আমার কথাগুলো বোঝার জন্য। যদি না বুঝো তোমরা কমেন্ট সেকশনে জানাবা। তো অ্যানালাইসিসগুলো একটু বোঝার চেষ্টা করবা, যেন তোমাদের পুরোপুরি হয়ে যায়। হ্যাঁ, যতটুকু সময় দিয়ে ক্লাস করবা একটু মনোযোগ দিয়ে করবা, আর সাথে অ্যাক্টিভ থাকবা, কমেন্টে জানাবা অ্যান্সারগুলো। তো এখানে অনেকেই সেকেন্ড টাইমার আসো, ফার্স্ট টাইমার আসো। তো সবাই একটু দেখো, এখন ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবার জন্য অ্যাকাউন্টিং আছে। যারা কমার্স থেকে পরীক্ষা দিচ্ছ, ঢাকা ভার্সিটি বলো, গুচ্ছ বলো, জাহাঙ্গীরনগর বলো, আদার্স যে ভার্সিটিগুলো আছে কমার্সের, সব জায়গায় হচ্ছে তোমার অ্যাকাউন্টিং আছে। তো সব জায়গায় মোটামুটি অ্যাকাউন্টিং এর সেম সিলেবাস। তো চেষ্টা করবা যে সবাই যাতে এই জিনিসটা নিতে পারো আজকে আমরা যেগুলো সলভ করব। তো আবারও বলি, আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে একটা চ্যাপ্টার শেষ করা থেকে একটা এমসিকিউ সলভ করা অনেকটা ইফেক্টিভ। ঠিক আছে, বা 10টা এমসিকিউ সলভ করা অনেক ইফেক্টিভ। তো তোমরা একটু মনোযোগ দিও, যারা জয়েন হয়েছো একটু কমেন্ট করে ভাইয়া। আমরা খুব দ্রুত এমসিকিউ সলভ চলে যাব। আচ্ছা, সবাই আসো আস্তে আস্তে। সবাইকে শেয়ার করে দাও ভিডিওটা, সবাই ক্লাস করার সুযোগ পাক। হ্যাঁ, যত দ্রুত শেয়ার করে দিবা তো তাড়াতাড়ি আমরা দ্রুত শুরু করে দিব। আমরা চাই যে সবাই ক্লাসগুলো করুক, ক্লাসটা করুক, সবাই বুঝুক। আর চাই তোমরা ইনশাল্লাহ ভবিষ্যতে কোথাও না কোথাও একজন গর্বিত পাবলিকিয়ান হও। আর যারা সেকেন্ড টাইমার আছো, আমরাও সেকেন্ড টাইমার, আমি নিজেও সেকেন্ড টাইমার। হ্যাঁ, তো আমি জাহাঙ্গীরনগরে আছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আচ্ছা, হ্যাঁ, অনেকে আসতেছো। তো খুব দ্রুত রেসপন্স করো, আমরা ক্লাসে চলে যাব, সলভে চলে যাব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আচ্ছা, সবাই জয়েন হতে থাকো। আমাদের আজকে 50টা এমসিকিউ সলভ করব। সবাই মনোযোগ দিয়ে থাইকো, সাথে থাইকো, রেসপন্স করো। আশা করি অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। নিজেদের জাজ করতে পারবা যে তোমরা কতটুকু প্রিপারেশন এ পর্যন্ত হয়েছে, তোমরা কতটুকু আসলে কোশ্চেনগুলো সলভ করতে পারো, ধরতে পারো। সেই জিনিসগুলো নিজেকে বোঝানোর চেষ্টা করবো, আইডেন্টিফাই করার চেষ্টা করবো। আর যে জায়গাগুলো বুঝো না, সেই জায়গাগুলো আমি ক্লারিফাই করে দিব। তোমরা জিনিসগুলো মাথায় ক্যাচ করে নিও। ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন হয়ে যায়। আচ্ছা, আমি তাহলে শুরু করি, তোমরা দ্রুত আমার সাথে সাথে রেসপন্স করবে ইনশাল্লাহ। আমরা যাই, নেক্সটে যাই। তো এখানে খেয়াল করো যে আমরা প্রথম কোশ্চেনে যদি আসি, প্রথম কোশ্চেনটা হচ্ছে উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব? হ্যাঁ, তো হিসাব আমরা জানি যে হিসাব হচ্ছে 5 ধরনের আছে, আয় ব্যয় হিসাব। এছাড়াও ধরনের দিক থেকে আমার উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব হয়ে থাকে সেটা আমাকে দেখতে হবে। তো আমরা জানি যে উত্তোলন হিসাব স্থায়ী হিসাব না, সাময়িক, নাকি ব্যয় হিসাব, নাকি নামিক হিসাব। তো আমরা এটা শুনেছি যে নামিক হিসাব শুনছি এবং হচ্ছে স্থায়ী হিসাব শুনছি, ঠিক আছে? তো এইটার উত্তর কি হবে তোমরা একটু অ্যান্সার করো। সবাই জয়েন হোক, আমরা একটু এটা অ্যান্সার করি সবাই। হ্যাঁ, একজন অ্যান্সার করেছেন। ওকে, অনেকে জয়েন হয়েছো, সাথে থাকো ভাইয়া। আমরা ভালো কিছু শিখবো ইনশাল্লাহ, অনেক কিছু শিখবো আজকে। ওকে, মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম।
অনেকে অ্যান্সার করেছেন, একজন অ্যান্সার করেছেন যে একজন বি। আচ্ছা আমি এটা বলি, ঠিক আছে? তো আমি এটা অ্যান্সার যদি বলি যে অনেকে বলেছেন, একজন বলেছেন যে এটা হচ্ছে নামিক হিসাব, আরেকজন বলেছেন সাময়িক হিসাব। তো আমরা এটা কোনটা নিব? আচ্ছা আমরা তার আগে নামিক হিসাবটা কি সেটা বোঝার চেষ্টা করি। নামিক হিসাব হচ্ছে সেই হিসাবগুলো, যে হিসাবগুলো আমরা বছর শেষে, বছর শেষে বলতে আমরা হিসাবকাল শেষে যেটাকে বন্ধ করে দেই, যে হিসাবটা আমরা হিসাবকাল শেষে বন্ধ করে দেই সেটাই হচ্ছে নামিক হিসাব। এই নামিক হিসাব এক হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটাকে আমরা পরবর্তী অন্য হিসাবকালে নিয়ে যাব না, এটাকে বলে নামিক হিসাব। তো উত্তোলন হিসাব হচ্ছে কি? উত্তোলন হিসাব নামিক হিসাবের মধ্যে যায় না। নামিক হিসাব হচ্ছে আয় ব্যয় যেগুলো আছে সেগুলো হচ্ছে নামিক হিসাব। তো উত্তোলন হিসাবটা হচ্ছে সাময়িক হিসাব, ঠিক আছে? তো আমরা এটা মাথায় রাখবো, উত্তোলন হিসাবটা হচ্ছে সাময়িক হিসাব। আশা করি সবাই বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে, সবাই অ্যান্সার করবা, ঠিক আছে? তোমার যদি কোনো ভুল ধারণা থেকে থাকে, যে দেখা গেল তুমি অ্যান্সার করছো, তো অ্যান্সার করার মাধ্যমে কি হবে? তুমি সঠিক অ্যান্সার করতে পারো, ভুলও করতে পারো। যদি তুমি সঠিক অ্যান্সার করো তাহলে এটা শিওর তোমার কোনোদিন এটা আর ভুল হবে না। আর যদি তুমি ভুল করো তাহলে তুমি সঠিকটা শিখতে পারবা, তাহলে তোমার আর ভুল হবে না। তো অ্যান্সার করার মাধ্যমে আমরা জিনিসটা একবার প্রপার হইতে শিখে নেব। ওকে, পরের কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, যে বলছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা, বা হলো কোনটা? এখানে দেখেন, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী আমরা জানি হিসাব তথ্যের দুই ধরনের ব্যবহারকারী আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। তো অভ্যন্তরীণ কোনটা আর বাহ্যিক কোনটা? তো এখানে জানতে চাইছে বাহ্যিক কোনটা। দেখেন এখানে বলছে মালিক পক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষকগণ, বিনিয়োগকারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তো এখানে কোনটা হইতে পারে? আচ্ছা, এখানে যদি বলতো যে এখানে কি বলছে, সহজে দেখে বোঝা যাচ্ছে এটা কি হবে। আমি জানি সবাই ধরতে পারবা, তাহলে সবাই অ্যান্সার করে ফেলো। এটা কি হবে? এটা আমরা জানি এটা হচ্ছে বিনিয়োগকারী। কারণ বিনিয়োগকারীরা আমার যে তথ্যটা আমি মার্কেটে প্রকাশ করেছি বা ডিসক্লোজ করেছি, সেই তথ্যগুলা তারা অ্যানালাইসিস করে আমার কোম্পানির সম্বন্ধে ভালো মতন জেনে শুনে এরপরে ইনভেস্টমেন্ট যারা আছে বিনিয়োগকারী তারা ইনভেস্ট করে থাকে। এর জন্য এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কারা বাহ্যিক ব্যবহারকারী? বিনিয়োগকারী। আর বাকি সবাই তাহলে হচ্ছে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, খেয়াল করো সবাই। হ্যাঁ, এটা অনেকে সঠিক অ্যান্সার করেছো, ধন্যবাদ তোমাদেরকে। সবাই কোশ্চেনে অ্যান্সার করে ভাই, কমেন্ট এখানে অনেকেই যুক্ত আছো লাইভে, তোমরা অ্যান্সারে করো। আমি দেখার চেষ্টা করব, বুঝতে পারবো আসলে তোমরা কতদূর কি প্রিপারেশন নিয়েছো, আর তোমাদের প্রিপারেশন কোন অবস্থানে আছে। তো আমি যেন বুঝতে পারি, এর জন্য তোমরা হচ্ছে কমেন্ট করো। এখানে বলছে ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটি। ওকে, তাহলে এইটা একটু ঝটপট অ্যান্সার করো, দেখি কে পারে। তারা পারে এটা দেখি, যে ব্যবসার অভ্যন্তরীণ দায় কোনটি। এখানে বলছে ব্যবসার অভ্যন্তরীণ দায়, এখানে বলছে বকেয়া ঋণের সুদ, প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ, মূলধন। তো আমাদের বলছে দায় তো আমরা চিনি, এখানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার দায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার দায়, তবে অভ্যন্তরীণ দায় আমার কোনটা হবে? ঠিক আছে, তো অভ্যন্তরীণ দায়ের মধ্যে আমরা খেয়াল করি, ঋণ আমরা বাহির থেকে নেই। ঋণ যাদের থেকে নেই তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, বাহ্যিক। তো এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ হবে না। প্রদেয় হিসাব এটাও বাহ্যিক। হ্যাঁ, ব্যাংক ঋণ, যেহেতু ঋণের সুদ বাহ্যিক তাহলে ব্যাংক ঋণটাও বাহ্যিক হবে। এখন একটা অপশনে বাকি থাকে, তো এইটাই আমাদের উত্তর। এখন এইটা কেন উত্তর সবাই একটু বলি বা বোঝার চেষ্টা করি। এখানে বলছে মূলধন। তো আমরা জানি ব্যবসার যে মূলধনটা থাকে তার ছোট ছোট অংশকে শেয়ার বলা হয়। সেই শেয়ারগুলো যখন মার্কেটে ছাড়া হয়, শেয়ারগুলো কারা কিনে? বিনিয়োগকারীরা কিনে থাকে। তো বিনিয়োগকারীরা আসলে নিজেদের স্বার্থের জন্য ব্যবসায় জড়িত থাকে। তারা ব্যবসার উন্নতি আসলে মানে নিজেদের স্বার্থটাই এখানে বড় করে দেখে। দ্যাটস ওয়াই হচ্ছে তারা বাহ্যিক ব্যবহারকারী। তো তারা যে মূলধনটা আমার কোম্পানিতে দিয়েছে, তাদের থেকে যে আমি মূলধনটা কালেক্ট করছি, এটার জন্য আমি তাদের কাছে, বা আমি যে মালিক পক্ষ বা কোম্পানির যে পক্ষটা থাকে, তারা তাদের কাছে দায়বদ্ধ থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমার বাহ্যিক, অভ্যন্তরীণ, এটা অভ্যন্তরীণ দায়। হ্যাঁ, এখন তারা ভিতরের লোক বিধায় এটা হচ্ছে অভ্যন্তরীণ দায় হয়ে থাকবে। এরা সবাই বাহ্যিক, ঠিক আছে, এরা সবাই বাহ্যিক। তো এইটা হচ্ছে অভ্যন্তরীণ। হ্যাঁ, কারণ মূলধন কি, আমরা জানি যে কোম্পানি তার নিজের নামে চলবে, কোম্পানির একটা আলাদা সত্তা থাকবে, মানে নিজের নিজের নামে ব্যবসা করার যোগ্যতা রাখে। আর যারা কোম্পানি আছে তারা, বা মালিক পক্ষ যারা আছে তারা আলাদা, এবং ব্যবসায়িক যে ব্যবসাটা যে থাকে, ব্যবসার যে অস্তিত্ব সেটা আলাদা। তো এই দুইটা জিনিস আলাদাভাবে
কোম্পানিতে দেখা হয়, দ্যাটস ওয়াই হচ্ছে এটা দায়। তো এটা হচ্ছে যেহেতু অভ্যন্তরীণ মালিক পক্ষ, এর জন্য এটাকে বলা হয় অভ্যন্তরীণ দায়। যদি কেউ না বুঝে থাকো জিজ্ঞেস করবা। হ্যাঁ, এটা অনেকের হয়েছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ আহমেদ। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। অনেকে জয়েন হয়েছো কিন্তু কমেন্ট করতেছো না, একটু কমেন্ট করি, তাহলে বোঝা যাবে তোমরা কতটুকু কি ধরতে পারতেছো কোশ্চেনগুলো। এখানে বলছে তালিকা মূল্যের ওপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে কি বলে? তালিকা মূল্যের ওপর যে ছাড় দেওয়া হয় তাকে কি বলে? আমরা সবাই জানি, এখানে কি বলবে, কি বলা হয়, সবাই একটু কমেন্ট করি। তো এখানে অপশনে বলা আছে কারবারি বার্তা, নগদ বার্তা, মঞ্জুরিকৃত বার্তা, আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা। সো এখানে কোনটা হওয়ার কথা? এখানে তালিকা মূল্য বলছে। তালিকা মূল্য মানে হচ্ছে যে প্রোডাক্টে যে প্রাইসটা দেওয়া থাকে সেটাকে বলা হয় তালিকা মূল্য। তো এইটা সবাই বুঝে নাও তালিকা মূল্যটা কি। তো এই প্রোডাক্ট কেনার সময় তোমাকে যে ডিসকাউন্ট দেওয়া হয়, 5% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট, যেটাই দেওয়া হোক না কেন, সেটাকে বলা হয় কারবারি বার্তা। এটাই হচ্ছে তালিকা মূল্যের উপর যে ডিসকাউন্ট, সেটা হচ্ছে কারবারি বার্তা। হ্যাঁ, যারা অ্যান্সার করেছেন ধন্যবাদ, সবাই পারছেন। তো আমরা তালিকা মূল্যের উপর ডিসকাউন্টটা বুঝে গেছি, এটা কারবারি বার্তা হবে। তো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না? আচ্ছা, তো এখানে খেয়াল করেন কোনটা নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না। এখানে চারোটাই অপশনে প্রাপ্ত বলা আছে, বাট একটা জিনিস হচ্ছে আপনি নগদে পাবেন না, নগদ টাকায় পাবেন না, পাবেন আয় হবে কিন্তু সেটা নগদে আসবে না। যেমন এখানে প্রাপ্ত সুদ, এটা আমরা নগদে পাই, ঠিক আছে, নগদে না পেলেও মানে এটা আমার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়। তো ওইটা আমি যদি ব্যাংক থেকে উইথড্র করি তো নগদ টাকায় কনভার্ট করা যাবে। সো এটা আমরা ধরে নেব এটা নগদ টাকায় পাওয়া যায়। প্রাপ্ত কমিশন, এটাও আপনি নগদ টাকায় পাবেন। তারপরে হচ্ছে প্রাপ্ত বার্তা এবং প্রাপ্ত ভাড়া, ভাড়াটাও আমরা নগদ টাকায় পেয়ে থাকি, তাই না? এখন এখানে বলছে প্রাপ্ত বার্তা। আমরা যে কারবারি বার্তা দেখেছি না, কারবারি বার্তা একটা হচ্ছে ক্রয় বার্তা আর একটা হচ্ছে বিক্রয় বার্তা। ওইটা হচ্ছে সনাতন পদ্ধতির নাম। আর ক্রয় বার্তার এবং বিক্রয় বার্তার মধ্যে ক্রয় বার্তার আধুনিক নাম হচ্ছে প্রাপ্ত বার্তা। সো ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা আসলে আমরা কোথাও লিখি না, এবং ওইটার অ্যামাউন্টটা জাস্ট আমরা কি করি, রিডিউস করে দেই, মাইনাস করে দেই। সো ওইটা আমরা কোথাও হিসাবেও নেই না এবং ওইটা আমরা কোথাও কাউন্ট করি না, কোথাও ওটা লিখি না অ্যামাউন্টটা। সো এই প্রাপ্ত বার্তাটা আমরা আসলে নগদে পেয়ে থাকি না। ঠিক আছে, সবাই বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, যারা অনবরত অ্যান্সার করতেছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, পরের কোশ্চেনটা সবাই একটু খেয়াল করো। বলছে নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না? আমি পরের কোশ্চেনে যাই। এখানে বলছে ব্যাংকে জমাকৃত চেক, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে দুঘরা নগদান বইতে কিভাবে লিপিবদ্ধ হবে? আচ্ছা, ব্যাংকে যখন আমি চেক জমা দেই, যখন জমাকৃত চেক যখন প্রত্যাখ্যান হয়ে ফেরত আসে, তখন দুঘরা নগদান বই আমরা জানি যে দুঘরা নগদানে ব্যাংকের ব্যাংক রিলেটেড এবং নগদ রিলেটেড সেটা সবসময় কন্ট্রা এন্ট্রি হবে। তো এইটা এক কথা মনে রাখেন যে ব্যাংকে প্রত্যাখ্যিত চেক ফেরত আসলে সেটা সবসময় ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে। আমরা জানি যে যদি ব্যাংক ডেবিট হয় তাহলে সেখানে নগদান বসে, ব্যাংকের ঘরে টাকা বসে। ব্যাংক ক্রেডিট হলে সেখানে নগদ বসে এবং টাকা বসে ব্যাংকের ঘরে, কন্ট্রা এন্ট্রি যেটা আমরা করে আসছি। তো এর জন্য এই প্রত্যাখ্যাত চেক ফেরত আসলে ক্রেডিট পাশে বসবে ব্যাংকের পাশে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি আমরা। হ্যাঁ, পরেরটা একটু খেয়াল করেন, 7 নাম্বার। অনেকে অ্যান্সার করেছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, পরেরটা দেখো ভাইয়েরা, ব্যাংক বিবরণী ক্রেডিট জের বলতে কি বোঝায়? আমি জানি এটা অনেকে সঠিক উত্তর করবে, আবার অনেকে ভুল করবে, তো সবাই একটু অ্যান্সার করি। যে এখানে একজন অলরেডি বলে ফেলেছে যে 7-এর বি হবে। আহ, আরেকজন 7-এর বি, ব্যাংকের ক্রেডিট জের বলতে বোঝায় ব্যাংক জমাতিরিক্ত। হ্যাঁ, অনেকে বলতেছে। আচ্ছা, একজন বলেছেন ক। ওকে, এটাও মাথায় রাখলাম। ঠিক আছে, এইটা একটু তোমাদের বুঝাই। তোমরা এটা অনেকেই ভুল করেছো, একজন দেখলাম সঠিক করেছে। কোথায় গেল?
আচ্ছা, একজন সঠিক বলেছেন, তাকে ধন্যবাদ। তো এটা একটু খেয়াল করো, এখানে বলছে ব্যাংক বিবরণী। তো ব্যাংক বিবরণী আমরা করি না, ব্যাংক স্টেটমেন্ট করি না। তো ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক জমার ব্যাংক বিবরণী ক্রেডিট যে, আচ্ছা ব্যাংকের কাছে আমার যে টাকাটা জমা আছে, ব্যাংকের কাছে যে আমি টাকাটা জমা রাখি, ব্যাংকের কাছে এটা কি দায়, আর আমার কাছে এটা সম্পদ। আমার কাছে যেটা সম্পদ, ব্যাংকের কাছে ওইটা কি হবে, দায় হবে। তো ব্যাংকের কাছে মানে ব্যাংক বিবরণীর যেটা ক্রেডিট যে, ওর কাছে যদি দায় বৃদ্ধি পায়, ওর কাছে মানে ব্যাংকের কাছে যদি দায় বৃদ্ধি পায়, তাহলে আমার কি বাড়বে, সম্পদ বাড়বে। তো ব্যাংকের ক্রেডিট জের যত বাড়বে, আমার ব্যাংকের ডেবিট জের মানে সম্পদ তত বাড়বে। সো এই ক্রেডিট জের, ব্যাংক বিবরণী ক্রেডিট জের বলতে ব্যাংক জমার উদ্ধৃত্তকে বোঝায়। আশা করি সবাই বুঝতে পারছো। যদি নর্মালি বলতো ব্যাংক হিসাবের ক্রেডিট জের বলতে কি বোঝায়, যদি বলতো ব্যাংক হিসাবের ক্রেডিট জের বলতে কি বোঝায়, তাহলে আমরা বলতাম ব্যাংক জমাতিরিক্ত। কিন্তু এখানে বলছে ব্যাংক বিবরণী ক্রেডিট জের, মানে যে ব্যাংকের কাছে আমার যে জমাকৃত টাকা সেটা ব্যাংকের কাছে দায়, কারণ এটা আমার কাছে সে দায়বদ্ধ। তো এর জন্য যত ক্রেডিট হবে ব্যাংকের কাছে, আমার তত সম্পদ বাড়বে। সো এটা আমার হচ্ছে ব্যাংকের ক্রেডিট জের, আমার হচ্ছে উদ্ধৃত্ত মানে ব্যাংক ব্যালেন্স, আমার আমার কাছে এটা ডেবিট জের। হ্যাঁ, এবার সঠিক উত্তর দিয়েছিল। যারা বি অ্যান্সার করছো তারা আশা করি ক্লিয়ার। এখানে যদি ব্যাংক হিসাব বলতো তাহলে আমরা এটাকে ব্যাংক জমাতিরিক্ত বলতাম। আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, এটা সবাই জানে যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন, সবাই জানো এটা। 8 নাম্বার, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন, সবাই অ্যান্সার করো। এটা খুবই সহজ। ওকে, অনেক অ্যান্সার করছেন মাহফুজ আহমেদ যে আমানতকারী। তো এটা সবাই জানি আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে আমানতকারী তৈরি করে থাকেন। এটা খুবই সহজ ছিল। তো আমরা পরের কোশ্চেনে যাই, এটা সবাই পারবে ইনশাল্লাহ। ওকে, এটা একটু সবাই চেষ্টা করি অ্যান্সার করার। যে বলছেন নগদান বহি আর ব্যাংক বিবরণী জেরের মধ্যে গরমিলের কারণ নয় কোনটি। আচ্ছা, এখানে 4টা অপশন আছে, এর মধ্যে কোনটা নগদান বই এবং ব্যাংক বইয়ের মানে ব্যাংক বিবরণী যেটা করি দুইটার মধ্যে জেরের মধ্যে কোনো গরমিল হবে না, কোনটার কারণে। এখানে খেয়াল করেন, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো। আচ্ছা, এরপরে বলছে ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি, পরিবহনাধীন জমা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ওকে, খেয়াল করেন, আমরা এই 3টে অপশনে পড়ে আসছি, তাই না? যে ব্যাংক চার্জ যদি আপনি নগদান বইতে লেখা না হয়, তাহলে ব্যাংকের জেরের সাথে মানে ব্যাংক বিবরণীর সাথে নগদান বইয়ের একটা গরমিল তৈরি হবে। ঠিক আছে, গরমিল একটা তৈরি হবে। এরপরে পরিবহনাধীন জমা যদি ব্যাংক বিবরণীতে আমি না দেই, তাহলে একটা গরমিল তৈরি হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত করা হয়নি, এইটা যদি ব্যাংক বিবরণী থেকে আমি মাইনাস না করি, তাহলে একটা গরমিল তৈরি হবে। তাহলে গরমিল তৈরি হবে না কোনটায়, যখন আপনি ব্যাংকে নগদ টাকা জমা দেবেন, তার মানে আপনি নিজে উপস্থিত থেকে নগদ টাকা জমা দিচ্ছেন। তার মানে আপনি নিজেও জানেন আমি নগদ টাকা জমা দিচ্ছি, তাহলে নগদান বই যে করবে আমানতকারী, সেও এইখানেও যোগ করবে, ব্যাংকের এইখানেও যোগ হয়ে যাবে। সো এইটা কোনো গরমিল তৈরি করবে না। আশা করি সবাই বুঝতে পারছো। আর বাকিগুলো যদি কোনো কেউ একজন মানে ব্যাংক বিবরণী বা নগদান বইয়ের কোনো একটাতে নেওয়া না হয়, তাহলে সেটা গরমিলের কারণ। কিন্তু নগদ টাকা যখন ব্যাংকে জমা দেওয়া হয়, তখন আর গরমিল হওয়ার চান্স থাকে না। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা অ্যান্সার করছো, ভেরি গুড। অনেকে যুক্ত আছেন, সবাই একটু অ্যান্সার করি। কয়েকজন অ্যান্সার করতেছেন। আচ্ছা, আমরা 10 নম্বরে চলে যাই। এখানে বলছে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়। তোমরা নীতিমালাগুলো তো পড়েছো অবশ্যই, তো এই নীতিমালাগুলো থেকে এটা সবাই অ্যান্সার করো যে আয়ের বিপরীতে ব্যয়কে কেন দেখানো হয়, কোন নীতি অনুযায়ী আমরা আয়ের বিপরীতে, যেমন বিক্রয় করতাম, বিক্রয় বিপরীতে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, এগুলোকে আমরা দেখাইতাম। এটা কোন নীতি অনুযায়ী? এটা এটা খুবই সহজ। মিলকরণ নীতি, মিলকরণ নীতি, ধন্যবাদ। আচ্ছা, একজন বলেছেন ব্যয় নীতি।
না, ব্যয় নীতি হবে না, এটাকে একটু ভালো মতন চিন্তা করেন যে এখানে বলছে আয়ের বিপরীতে ব্যয়কে দেখানো, মানে আয়ের বিপরীতে আপনি ওই ব্যয়টাকে মিল করতেছেন। ধরেন আপনি 100 টাকা বিক্রি করতেছেন, 100 টাকা বিক্রি করতে যে যে প্রোডাক্টটা 100 টাকা বিক্রি করলেন সেই প্রোডাক্টটা আপনার উৎপাদন খরচ থাকতে পারে 80 টাকা, 90 টাকা থাকতে পারে, তাই না? তো প্রফিট যখন আমি বের করব, এই আয়ের বিপরীতে আমি এটাকে লিখে 80 টাকায় বাদ দিলাম, 80 টাকা বাদ দিয়ে আমি প্রফিট বের করতেছি। তো আমি বলতেছি প্রফিট 20 টাকা। তো এই যতটুকু আমি আয় করছি, আয়ের বিপরীতে এই যে আমার খরচটা আমি দেখাচ্ছি, এইটাকে বলবো আমরা মিলকরণ নীতি। আর পরে কোশ্চেনে দেখি কি আছে। আচ্ছা, পেশাদার হিসাব নিরীক্ষক তৈরি করে কোন প্রতিষ্ঠান? এটা একটা মুখস্থ আইটেম। তো পেশাদার হিসাব নিরীক্ষক তৈরি করেন হচ্ছে, আমরা জানি যে এটা খুবই সহজ, এটা হবে না, এটা হবে না। আমাদের পেশাদার যে তৈরি করে সেটা হচ্ছে আইসিএবি। পেশাদার হিসাব নিরীক্ষক মানে পেশাদার অডিটর, যারা কোম্পানির যারা অডিট করে সেই পেশাদার অডিটর তৈরি করেন হচ্ছে আইসিএবি। ওকে, এটা সবাই জানো তোমরা। পরের কোশ্চেনে খেয়াল করি। ওকে, হিসাব বিজ্ঞানের কোন নীতির আলোকে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বা বাজার মূল্য যেটি কম সেটি বিবেচনা করতে হয়? এটা আমরা আসলে যখন আমরা কমার্সে ভর্তি হই বা 9-10 থেকে পড়ি বা কলেজে পড়ি, অনেকে আমরা জানতাম না যে আসলে যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করি, সমাপনী মজুত পণ্য যেটা কম সেটা নিতে হতো, যে বাজার মূল্য বলা থাকতো আর একটা ক্রয় মূল্য বলা থাকতো। সো ওই দুইটার মধ্যে যেটা কম, আমাদের অনেক টিচারে শিখেছেন যে কোন যেটা কম সেটা নিবা। কেন কোনটা নিব, কম যেটা সেটা কেন নিব, সেটা আসলে আমরা অনেকেই জানতাম না। তো তোমরা এখন তো প্রিপারেশন নিচ্ছ, এটা জানার কথা তোমাদের যে বাজার মূল্য বা ক্রয় মূল্য যেটাই কম হবে সমাপনী মজুদের ক্ষেত্রে আমাদের ওইটা নিতে হবে। এটা হ্যাঁ, অ্যান্সার করছো, ধন্যবাদ। এটা এখন সবাই জেনে গেছে অলরেডি। এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি। তো এইটাকে আমি বলি চুরি করা বিদ্যা, হ্যাঁ, বা চুরি করা নীতি। রক্ষণশীলতা নীতি হচ্ছে চুরি করা নীতি, মানে এই নীতিটা শিখাবে যে তুমি কিভাবে মুনাফাকে কম দেখাবা। মোট মুনাফা কম হইলে তোমার নিট মুনাফা কম হবে, নিট মুনাফা কম হইলে তোমার কর কম দিতে হবে। এর জন্য এটাকে এক প্রকার চুরি করা নীতি বলা যায়। ওকে, আমরা 13 নম্বর আসছি। 13 নম্বর খেয়াল করে বলছে হিসাব বিজ্ঞানের কোন ধারণার কারণে উপরিউক্ত সমন্বয় দুটি করা প্রয়োজন? কোন ধারণার কারণে? আচ্ছা, এটা একটু মিসিং হয়েছে, এখানে কোনো একটা উদ্দীপক মিসিং গেছে। আমরা পরেরটা কোশ্চেনে যাই। এখানে বলছে হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়? আমরা জানি স্থায়ী সম্পত্তি কিভাবে আমরা লিপিবদ্ধ করি। স্থায়ী সম্পত্তি আমরা যে বছরে কিনি না কেন, তার যতদিন আয়ুষ্কাল থাকে, 5 বছর হোক 10 বছর হোক, আমরা প্রত্যেক বছর ওইটার ক্রয় মূল্যে আমরা লিপিবদ্ধ করে থাকি আর্থিক অবস্থা বিবরণীতে। তো এইটার নীতি হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি। মানে আমরা ধরেন 2015 সালে যে মূল্য কিনেছি, 2020 সালে যদি এই সম্পত্তিটা আয়ুষ্কাল থাকে 20 সাল পর্যন্ত, তো 20 সালে গিয়েও আমরা ওই একই মূল্যে লিপিবদ্ধ করব, রেকর্ড করব। এটার জন্য বলা হয় ঐতিহাসিক মূল্য। তো সম্পত্তিটাকে আমরা ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করি। ওকে, 15 নম্বর আসছে। 15 নম্বর সবাই দেখি একটু। বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়? আচ্ছা, অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা অনাদায়ী পাওনা দুইভাবে করি। একটা হচ্ছে অনাদায়ী পাওনা ডিরেক্ট লিপিবদ্ধ করে দেই খরচ হিসেবে, আর একটা করে অনাদায়ী পাওনা সঞ্চিতি করে রাখি। এটা হচ্ছে আপনার সম্পত্তির বিপরীত সম্পত্তি বলা হয় এটাকে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়? সো অ্যান্সার করে দেখি কে পারে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়? এখানে বলা আছে ক্রয় মূল্য, রাজস্ব স্বীকৃতি, সংরক্ষণশীলতা, আর একটা হচ্ছে পুনঃপ্রকাশ। তো ক্রয় মূল্য হবে না, পুনঃপ্রকাশ হবে না, এটা সবাই জানো। আরেকটা হচ্ছে রাজস্ব স্বীকৃতি, আর একটা হচ্ছে সংরক্ষতা। তো আমি এটা বলি, এইটা এইটা হবে হচ্ছে যে দেখো আমি বলেছিলাম রক্ষণশীলতা মানে হচ্ছে যে 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 উপায়ে আমরা মুনাফাকে কম দেখাইতে পারি সেটাই হচ্ছে রক্ষণশীলতা নীতি, যেখানে আমরা সমাপনী দুইটা মূল্য থেকে যেটা ছোট সেটাকে আমরা গ্রহণ করি। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতিতে ভিত্তিতে রাখা হয়? এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি, মানে সংরক্ষণশীলতা নীতি। হ্যাঁ, আচ্ছা, একজন অ্যান্সার করছে 15D। এটা পূর্ণ প্রকাশ না, এটা পূর্ণ প্রকাশে হচ্ছে আপনি যে পদ্ধতিগুলো ব্যবহার করে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো করবেন, সেই বিষয়গুলো যখন আপনি লিখে দিবেন, এক্সপ্লেন করে দিবেন
আর্থিক অবস্থা বিবরণীর নিচে, সেটাই হচ্ছে পূর্ণপ্রকাশ। সবাই আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাইও। আচ্ছা, এখানে বলছে সর্বজনীকৃত নীতিমালা সমূহ কি নামে পরিচিত? সবাই অ্যান্সার করে যে সর্বজনীকৃত, এটা সবাই জানো। এখানে কি হবে, দুইটা জিনিস দেওয়া আছে, একটা আইএসবি আর একটা হচ্ছে গ্যাপ। তো আমরা জানি আমাদের কি আছে, আইএফআরএস আছে আর গ্যাপ আছে, তাই না? তো সর্বজনীকৃত আমরা হচ্ছে কি গ্যাপকে ইউজ করি। তো এটা সবাই জানো যে এখানে উত্তর হবে গ্যাপ। সর্বজনীন মানে হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবল, মানে হচ্ছে সব জায়গায় এটা ব্যবহার হবে, ইউজেবল হবে, এটা হচ্ছে গ্যাপ। ওকে, সবাই পারছো, ধন্যবাদ। আমরা 16 নম্বরে যাই। 16 নম্বর খেয়াল করি, এখানে বলছে বিপরীত জাবেদা কখন প্রস্তুত করতে হয়। তো 17 নম্বরটা একটু অ্যান্সার করো যে বিপরীত জাবেদা আমরা কখন প্রস্তুত করব। এখানে একটা বলা আছে বিগত হিসাবকাল শেষে, চলতি হিসাবকালের শুরুতে, চলতি হিসাবকাল শেষে, পরবর্তী হিসাবকালের শুরুতে। এটা বিপরীত জাবেদা কখন প্রস্তুত করতে হয়। হ্যাঁ, এটা একটা এক্সেপশন কোশ্চেন। তো অনেকে বলেছেন চলতি হিসাবকালের শুরুতে। ওকে, বিপরীত হিসাবকাল এখানে করতে হবে, যেটা এটা আপনাদের অ্যান্সারটা দেখছি। তো বিপরীত জাবেদা কখন প্রস্তুত করতে হবে, বিপরীত জাবেদা তৈরি করতে হবে আমাদের পরবর্তী হিসাবকালের শুরুতে, এইটা হবে উত্তর। হ্যাঁ, পরবর্তী হিসাবকালের শুরুতে বিপরীত জাবেদা প্রস্তুত করতে হবে। একজন কারেকশন করে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, আমরা পরেরটায় চলে যাই। এখানে বলছে দালান কোঠার সম্প্রসারণ কোন জাতীয় ব্যয়। এটা আমরা সবাই জানি, দালান কোঠার সম্প্রসারণ কোন জাতীয় ব্যয়। এটা কি পরিবর্তনশীল ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আমরা জানি এটা কি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা জানি। তাহলে দালান কোঠার সম্প্রসারণ আসলে সচরাচর করা হবে না, একটা এককালীন বা অনেক মানে অনেক বছর পর পর একবার হয়তো করা হইতে পারে। তো এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা সবাই জানি আমরা। তো এখানে আমরা দেরি না করে আমরা পরের কোশ্চেনে যাই। তো এটা সবাই জানো, দালান কোঠার সম্প্রসারণ হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এরপরে বলছে যে আর্থিক বিবরণী চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে কোনটি তৈরি করা হয়। 18 নম্বরটা খেয়াল করো যে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে কোনটি করা হয়। আমরা কি আর্থিক বিবরণী করার আগে খতিয়ান করি, নগদান বই করি, আয় বিবরণী করি, নাকি কার্যপত্র করি? তো আমরা জানি যে আর্থিক অবস্থা বিবরণী করার জন্য, আর্থিক অবস্থা বিবরণীর সুবিধার্থে আমরা কার্যপত্রটাকে করে থাকি। এটা করাটা বাধ্যতামূলক না, তবে যদি কখনো কোশ্চেন আসে যে এখানে কোনটা বাধ্যতামূলক, তার মানে এই তিনটা বাধ্যতামূলক করতে হবে, কার্যপত্রটা বাধ্যতামূলক না। এটা একটা হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ বলা হয় এটাকে। তারপরে আমরা এটা করে থাকি আর্থিক বিবরণী সুবিধার জন্য, আর্থিক বিবরণী করার আগ মুহূর্তে আমরা এটা করে থাকি, এটা সুবিধা পাওয়ার জন্য, হিসাবগুলো দেখার জন্য। অনেকে সুন্দর সঠিক অ্যান্সার করেছেন। সবাই কমেন্ট করে, 2-4 জন কমেন্ট করতেছেন, বাকিরা ক্লাস দেখতেছেন কিনা বুঝতেছি না। আচ্ছা, 19 নম্বরে আসছি আমরা। 19 নম্বরে একটু খেয়াল করি, আয় ব্যয় হিসাবের উদ্ধৃত কোন দাখিলার মাধ্যমে শূন্য হয়। তো 19 নম্বর দ্রুত অ্যান্সার করি। 19 নম্বরে একজন অ্যান্সার করছেন এ, সমাপনী জাবেদা। তারপরে দেওয়া আছে বিপরীত জাবেদা, সংশোধনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। তো এখানে একজন মাহফুজ বলেছে যে 19-1। তাহলে সমাপনী জাবেদার মাধ্যমে কেন আয় ব্যয় হিসেবে উদ্ধৃত 0 হবে বা 0 হবে? সমাপনী জাবেদায় কি করি আমরা, সমাপনী জাবেদার মধ্যে আমরা কি করি, এই যে নামিক হিসাব যেগুলো আছে, নামিক হিসাব, নামিক হিসাব হচ্ছে আয় ব্যয়, এগুলোকে আমরা কি করে থাকি, ক্লোজ করে দেই। আর স্থায়ী হিসাবকে পরবর্তীতে নিয়ে যাই, মানে পরবর্তী হিসাবকালে
নিয়ে যাই, ঠিক আছে। তো আমরা এই আয় ব্যয় হিসাব উদ্ধৃতকে জিরো করি হচ্ছে সমাপনী জাবেদার মাধ্যমে। সমাপনী জাবেদায় কি করি আমরা, নতুন একটা হিসাব খুলি, তাই না? নতুন হিসাবটার নাম হয় তখন আয় সারাংশ। তো আয় সারাংশ নামক আর একটা হিসাব আমরা খুলে সেখানে আয়, যেমন আয় হয় কি, আয় আমরা করি ক্রেডিট, ঠিক আছে, আয় করি ক্রেডিট। তো আয়কে আমরা করব ডেবিট, আয় সারাংশ করব ক্রেডিট। ব্যয় যেমন ডেবিট, এটা ব্যয় 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 ক্রেডিট করব আর আয় সারাংশ ডেবিট করব, মানে উল্টাটা করে আমরা হিসাবগুলোকে ক্লোজ করে দেই। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে বলছে কোন ধরনের সম্পদের অবলোপন করতে হয়। আচ্ছা, অবলোপন মানে কি? অবলোপন মানে হচ্ছে যে সম্পত্তি কমানো বা যে কোনো জিনিসের আহ, কমে যাওয়া, হ্রাস পাওয়া, সেটাই হচ্ছে অবলোপন। তো আমরা চলতি সম্পত্তির অবলোপন করি কিনা দেখতে হবে। অলিক সম্পদ আছে, স্থায়ী সম্পদ আছে, তরল সম্পদ আছে। তো আমরা সবাই জানি যে আমরা অবলোপন মানে অবচয় ধরি কার উপরে, আমরা অবচয় ধরি হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর। সবাই এটা জানি যে কোন ধরনের সম্পদের উপর অবলম্বন করতে হয়, এটা স্থায়ী সম্পত্তির উপর আমরা অবলোপন করে থাকি। হ্যাঁ, সিজানুর রহমান, ধন্যবাদ। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে যে পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে অবচয়ের পরিমাণ হ্রাস পায় কোন পদ্ধতিতে। আমাদের পদ্ধতি আছে কয়েকটা, আমরা জানি সরলরৈখিক, উৎপাদন একক পদ্ধতি, ক্রমহ্রাসমানজের পদ্ধতি, বীমাপত্র পদ্ধতি। আচ্ছা, আমরা এই তিনটা পদ্ধতি সম্পর্কে জানি। তো কোন পদ্ধতিতে পরবর্তী বছর অবচয়ের পরিমাণ হ্রাস পায়? সরলরৈখিকে প্রত্যেক বছর সমান থাকে, এখানে বৃদ্ধি পাবে না, হ্রাসও পাবে না। উৎপাদনের একক পদ্ধতি এটা না, উৎপাদন একক পদ্ধতি উৎপাদনের উপরে ডিপেন্ড করে, উৎপাদন বাড়লে অবচয় বাড়বে, উৎপাদন কমলে অবচয় কমবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম বছর আমরা যে ক্রয় মূল্যের উপর বা অবচয়যোগ্য মূল্যের উপর আপনার অবচয়টা ধরে থাকি, পরের বছর কি করে আমরা ওই অবচয়টা বাদ দিয়ে বই মূল্য বের করে সেই বই মূল্যের উপর আবার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরি। তো ওইখানে বই মূল্য, যেহেতু বই মূল্য কি হয়, ক্রয় মূল্য থেকে ছোট হয়, তাহলে ক্রয় মূল্য থেকে বই মূল্য যেহেতু ছোট, তাহলে এই পদ্ধতিতে আমাদের পরের বছর অবচয়টা কম হবে, হ্রাস পাবে। হ্যাঁ, ধন্যবাদ যারা অ্যান্সার করছো। পরের কোশ্চেনে চলে যাই আমরা। এখানে বলছে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব। আচ্ছা, তো এটা সবাই একটু বলি, আমরা তো কয়েক ধরনের হিসাবে দেখছি। তো প্রত্যেকটা হিসাবের কি একটা করে বিপরীত থাকে, তাই না? তো পুঞ্জীভূত অবচয়, অবচয়টা কি একটা ব্যয়। তো সেই ব্যয়টাকে যখন আমরা পুঞ্জীভূত করে রাখতেছি, পুঞ্জীভূত অবচয় আমরা কি করি, ক্রেডিট করি। আর সম্পত্তিকে আমরা করি ডেবিট। তো ডেবিটের বিপরীতে যেহেতু পুঞ্জীভূত অবচয় বসতেছে, তাহলে এটা হচ্ছে বিপরীত সম্পত্তি, আর অবচয় ধরা হয় সম্পত্তির উপরে। এর জন্য আমরা এটাকে বলবো বিপরীত সম্পত্তি, ঠিক আছে। কারণ বিপরীত সম্পত্তি মানে হচ্ছে এইটা আমার সম্পত্তিকে কমায়। যে হিসাবগুলো প্রত্যেকটা হিসাবের বিপরীত হিসাব থাকে, মানে আয়ের বিপরীত আছে, ব্যয়ের বিপরীত আছে, এই হিসাবগুলো কি করে, যে হিসাবটা হচ্ছে আপনার নির্দিষ্ট যে হিসাবের যেটা হ্রাস করবে সেটাই হচ্ছে বিপরীত। যেমন বিক্রয় হচ্ছে আয়, তো বিক্রয় বিপরীত আয় হচ্ছে বিক্রয় ফেরত। ক্রয় হচ্ছে ব্যয়, ক্রয়ের বিপরীত হচ্ছে ক্রয় ফেরত। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, সবাই এটা একটু খেয়াল করি। 23 নম্বরে, 23 নম্বরে বলছে যে প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্ধৃতকে কি বলা হয়। প্রাপ্তি এবং প্রদান, এটার উদ্ধৃতকে কি বলা হবে? এটা আয়, দায়, খরচ নাকি সম্পদ? সবাই একটু অ্যান্সার করি, এটা কি হবে। এটা একটা হচ্ছে প্রাপ্তি প্রদান। প্রাপ্তি প্রদানে কি করে, প্রাপ্তি প্রদান আমরা কত টাকা পাই এবং প্রদানে হচ্ছে কত টাকা প্রদান করে থাকি। এই দুইটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার সম্পদ। তো প্রাপ্তি আমি অবশ্যই প্রদানের থেকে প্রাপ্তিটা বেশি করব। হ্যাঁ, যখন আমি ব্যবসা করি আমি প্রদান কম করব, প্রাপ্তি বেশি করব, এটাই স্বাভাবিক। তো এই দুইটার যে ব্যালেন্সটা হবে, যে গ্যাপটা হবে, ডিফারেন্সটা হবে, সেটা হচ্ছে আমার সম্পদ। কারণ আমার প্রাপ্তিটা বেশি থাকবে, আর প্রাপ্তি আমার হচ্ছে সম্পদ, নগদ টাকা আসবে, সেটা আমার সম্পদ থাকবে। আশা করি সবাই এটা বুঝতে পারছি। আচ্ছা, 24 নম্বরে আমরা দেখি। 24 নম্বরে বলছে আয় ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না। আচ্ছা, এখানে বলা আছে লকার ভাড়া, প্রাণ রক্ষণাবেক্ষণ, চাঁদা, প্রাঙ্গণ উন্নয়ন। ওকে,
এখানে একটা জিনিস দেখলেই চোখে পড়ার কথা যে প্রাঙ্গণ উন্নয়ন এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো কোনো ধরনের মূলধন জাতীয় ব্যয় আমার আয় ব্যয় হিসেবের মধ্যে আসবে না, মানে বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা মূলধন জাতীয় হিসাবগুলোকে দেখাই না। তো এটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। এখানে বলছে কোনটি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা দেখো, এটা সবাই জানি আমরা কোনটা মূলধন জাতীয় ব্যয়। বেতন মুনাফা জাতীয় ব্যয়, মণিহারি ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, ভাড়াও হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আসবাবপত্র ক্রয় হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে, সবাই মূলধনের অসম মূল্যের অংশকে কি বলা হয়ে থাকে? অসম মানে কি বলতে বোঝায়? যেটা সমান না, মানে কি অসম? সমান নাকি সমান না, বলো। এখানে বলছে মূলধনের অসম মূল্যের অংশকে, মানে হচ্ছে খণ্ডিত যে অংশটা, সেটাকে আমরা কি বলে থাকি? তো মূলধনের যে ছোট ছোট অংশ, যেটা 26 নম্বর আছে, 26 নম্বর সবাই অ্যান্সার করি। মূলধনের ছোট ছোট অংশকে আমরা জানি সবাই কি বলে, যে এখানে কি অগ্রাধিকার শেয়ার, স্টক, বন্ড, সাধারণ শেয়ার। এখানে কি হবে, যে স্টক হবে। এখন ওই যে শেয়ারগুলোকে আবার ভাগ করা হয়, যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তো ছোট ছোট মূল্যকে প্রথমত এটাকে স্টক বা শেয়ার বলা হয়, স্টক বা শেয়ার বলা হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছে? ধন্যবাদ যারা অ্যান্সার করতেছ। এখানে বলছে ঋণপত্রের মালিকদের অর্জন কি? আচ্ছা, যারা ঋণপত্র দিয়ে থাকে কোম্পানিকে, ঋণ দিয়ে থাকে, সেই ঋণপত্রের মালিকদের অর্জন হচ্ছে কি? লভ্যাংশ হবে, সুদ হবে, সম্মানী, ভাতা। আচ্ছা, লভ্যাংশ কারা পায়? লভ্যাংশ হচ্ছে যারা শেয়ার কিনে থাকে, শেয়ার হোল্ডার যারা, শেয়ার মালিক যারা, তারা হচ্ছে মুনাফা হিসেবে যে মুনাফাটা পায় সেটার নাম হচ্ছে লভ্যাংশ। আর ঋণপত্র যারা মালিক তারা পেয়ে থাকে হচ্ছে সুদ। তো আশা করি এটা সবাই ক্লিয়ার। তাহলে আমরা পরেরটায় চলে যাই, 28 নম্বরে। ওকে, এটা একটু সবাই অ্যান্সার করি যে এখানে বলছে সর্বোচ্চ শতকরা কত হারে, হ্যাঁ, একটি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে। অবহার তো আমরা বুঝি যে যে শেয়ার মূল্যটা থাকে, 100 টাকা যদি শেয়ার মূল্য থাকে, সেটা যত কমে বিক্রি করা হবে, যতটুকু কমে বিক্রি করা হবে, সেটাই হচ্ছে শেয়ার অবহার, মানে ডিসকাউন্টে শেয়ার বিক্রি করা হচ্ছে অবহার। তো এইখানে খেয়াল করো, এখানে বলছে যে কত পার্সেন্ট হইতে পারে, সর্বোচ্চ কত পার্সেন্ট অবহার দিতে পারে, ডিসকাউন্ট দিতে পারে? 10%, 29, 15 এবং 30%। তো একজন অ্যান্সার করছো এই নাম্বার, অনেকে এই নাম্বার অ্যান্সার করছো। সবাই অ্যান্সার করে যারা যারা পারে, সবাই ধন্যবাদ সবাইকে। তো এইখানে আমরা জানি যে সর্বোচ্চ আমরা অবহারে বিক্রি করতে পারবো হচ্ছে 10%, এর বেশি আমরা করতে পারবো না। হ্যাঁ, এই 10% হচ্ছে আমার সর্বোচ্চ ডিসকাউন্ট, মানে শেয়ারের যে অবহারটা সেটা 10% পর্যন্ত থাকবে, এর বেশি হবে না। ওকে, এখানে বলছে পরিচালন আয়ের উদাহরণ কোনটি? আমরা জানি কয়েক ধরনের আয় আছে, পরিচালন আয় আছে, অপরিচালন আয় আছে। তো পরিচালন আয়ের উদাহরণ কোনটি হইতে পারে? বিক্রয় আয়, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, উপভোগ। তো কোনটা আমরা পরিচালনার মাধ্যমে, হ্যাঁ, পরিচালনার মাধ্যমে আয় করে থাকি? সবাই একটু অ্যান্সার করি, সবাই অ্যান্সার করে। এখানে 29 নম্বরে আছি আমরা, যে পরিচালন আয়ের উদাহরণ কোনটি হবে? পরিচালনা একজন বলেছেন ডি নাম্বার, যে উপভরা। মাহফুজ আহমেদ বলেছেন ক নাম্বার, বিক্রয় আয়। তো সবাই একটু খেয়াল করো, এখানে বলছে যে পরিচালনায়, মানে তুমি যেটা পরিচালনার মাধ্যমে ইনকাম করবা, হ্যাঁ, তুমি যেটা পরিচালনার মাধ্যমে কাজ করে, কাজের মাধ্যমে ইনকাম করবা, তো এইটা হচ্ছে বিক্রয় অ্যান্সার। তো এইটা কেন? কারণ আমরা বিক্রয় করতে গেলে কি পরিচালনার মাধ্যমে বিক্রয় করতে হয়। আর উত্তোলনের সুদ এটা অটোমেটিক আসবে, এখানে কোনো পরিচালনা লাগে না। বিনিয়োগের সুদ এটা অটোমেটিকলি আসবে। উপভাড়া এটা অটোমেটিকলি আসবে, এখানে কোনো পরিচালনার দরকার নেই। এগুলোকে বলা হয় অপরিচালন আয়, এই তিনটাকে বলা হয় অপরিচালন আয়।
আশা করি সবাই ক্লিয়ার, যারা বুঝো না এটা ক্লিয়ার সবাই। আচ্ছা, এখানে যদি শুধু ভাড়া হইতো তাহলে সেটা আমরা বলতাম পরিচালনায়, কিন্তু এখানে বলা হচ্ছে উপভাড়া। ঠিক আছে, আর শুধু ভাড়া হইলে সেটা হয়তো পরিচালন ব্যয়, সরি। আর উপভাড়াটা হচ্ছে অপরিচালনায়, ভাড়াটা তোমার অটোমেটিক আসবে, তোমার এখানে পরিচালনা করার দরকার নেই। আচ্ছা, আমরা 30 নম্বরে চলে যাই। এখানে বলছে কোম্পানি আইন অনুযায়ী সুনাম কোন ধরনের সম্পদ। আমরা সবাই জানি সুনাম কোন ধরনের সম্পদ। সুনাম হচ্ছে স্থায়ী সম্পদ নাকি বিনিয়োগ নাকি চলতি সম্পদ নাকি অসমন্বিত ব্যয়? সুনামটা কোন ধরনের সম্পদ? আচ্ছা, আমরা সবাই পড়ে আসছি না যে সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। তো অস্পর্শনীয় সম্পদ আমরা কোন সম্পদের মধ্যে নিতে পারবো? এখানে অপশনে যেটা আছে সেটা নিয়ে আপনাকে জাজ করতে হবে। অপশনের মধ্যে দেখেন এটা কি বিনিয়োগ নাকি চলতি সম্পদ নাকি অসম্মতি ব্যয় নাকি স্থায়ী সম্পদ। তো সুনাম আমরা পড়ছি যে অস্পর্শনীয় সম্পত্তি, ঠিক আছে। তো অস্পর্শনীয় সম্পত্তিতে আমার হচ্ছে স্থায়ী সম্পদ, এটাকে আমরা কি হিসেবে ধরবো? স্থায়ী হিসেবে ধরবো। হ্যাঁ, ধন্যবাদ মাহফুজ আহমেদ ইবা। যারা যারা ক্লাসটা দেখতেছি সবাই কমেন্ট করি। একজন বলছে আচ্ছা। আমরা 31 নম্বরে যাই। 31 নম্বরটা বলছে ঘোষিত লভ্যাংশ কিসের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়ে থাকে। মানে কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে যে লভ্যাংশটা দিয়ে থাকে ঘোষণার মাধ্যমে অ্যালাউন্স করে দিয়ে থাকে যে আমাদের যত শেয়ার হোল্ডার আছে, সাধারণ শেয়ার হোল্ডার হোক বা অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তাদেরকে এত পার্সেন্ট বা এত টাকা করে লভ্যাংশ দিয়ে থাকবো পার শেয়ারে। তো এইটা যে বলবে, এটা যে ঘোষণা দিবে, কিসের উপর ভিত্তি করে নির্ণয় করবে যে কত টাকা আমার লভ্যাংশ দেওয়া লাগবে? এইটা ভিত্তি করে হচ্ছে, এটা ডিপেন্ড করে কি অনুমোদিত মূলধন, আদায়কৃত মূলধন, সংরক্ষিত মূলধন, ইস্যুকৃত মূলধন। আচ্ছা, তাহলে এখানে অনুমোদিত মূলধন মানে কি? যেটা কোম্পানির রেজিস্ট্রেশনের সময় যে যতটুকু মূলধন বাজার থেকে মার্কেট থেকে কালেক্ট করে অনুমোদন পায় সেটাকে বলে অনুমোদিত মূলধন। তো ঘোষিত মূলধন হচ্ছে যে দেখো এইটা ডিপেন্ড করে যে যতটুকু কোম্পানি মূলধন আদায় করছে তার উপর হচ্ছে লভ্যাংশ দিয়ে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আদায়কৃত মূলধনের উপর ঘোষিত লভ্যাংশ দেওয়া হয়ে থাকে। তাহলে ঘোষিত লভ্যাংশের উপর কার উপর ভিত্তি করবে? আদায়কৃত মূলধনের উপর। 31-এর বি নম্বর হবে মাহফুজ আহমেদ। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। এখানে বলছে বিজ্ঞাপন খরচ বিলম্বিত করলে প্রতিষ্ঠানে আয় বিবরণীতে কি প্রভাব পড়ে। আচ্ছা, বিলম্বিত মানে কি? আমরা অনেকে কোশ্চেনে অ্যান্সার করছি বা সলভ করছি যে 3 বছরের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, 3 বছরের। তো 3 বছরের বিজ্ঞাপন দেওয়া হয়েছে হচ্ছে 15,000। তো আমরা যখন 1 বছরের হিসাব করি, এক হিসাবকাল করি, তখন আমরা এই 3 মাসের মানে 3 বছরের যেটা আছে 1 বছরে 5,000 টাকা আমরা খরচ হিসেবে দেখাই, আর 10,000 টাকা আমরা বিলম্বিত করে রাখি। এটা কি করি আমরা? এই 15,000 থেকে এটা বিজ্ঞাপন খরচ মাইনাস করি, বিলম্বিত এটা মাইনাস করে দিই। এই 10,000 টাকা বিলম্বিত আমরা মাইনাস করে এই 5,000 টাকা আমরা খরচ হিসেবে দেখাই। তাহলে আমি যদি এই বিলম্বিতটা মাইনাস না করতাম তাহলে আমার খরচ দেখানো হইতো 15,000-ই। তো আমি যখন এই বিলম্বিতটা মাইনাস করছি, কমাই দিছি, তার মানে আমার খরচ হয়ে গেছে 5,000, মানে খরচ কমে যাচ্ছে। তো আমার খরচ যখন কমে যাবে, মানে বিজ্ঞাপন খরচ থেকে যখন বিলম্বিত করলে, মানে বিজ্ঞাপন খরচ আমি বিলম্বিত করলাম, তার মানে আমার খরচ কমে যাচ্ছে। তাহলে খরচ কমে গেলে আয় বিবরণীতে আমার কি প্রভাব পড়বে সবাই একটু খেয়াল করে। এখানে বলছে মোট ব্যয় বৃদ্ধি পাবে কিনা। আমি তো ব্যয় কমাই দিচ্ছি, তার মানে আমার এটা বৃদ্ধি পাবে না। মোট আয় বৃদ্ধি, তারপর বলছে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি, এটা তো বিক্রিত পণ্যের ব্যয় ইস্যুর মধ্যে, মানে এটার মধ্যে যাবে না। এরপর বলছে নিট আয় বৃদ্ধি। তাহলে আমার কোনটা হইতে পারে? যখন মোট আয় বৃদ্ধি মানে কি, আমার যখন এই বিজ্ঞাপনটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে যায়, সো এটা মোট আয় বৃদ্ধি পাবে না, এটা বৃদ্ধি পাবে হচ্ছে নিট আয়, কারণ এটা পরিচালনের মধ্যে যায়। আমরা মোট আয় বের করি হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে। তো এই দুইটার মধ্যে বিজ্ঞাপন আসে না, বিজ্ঞাপন আসে পরিচালন ব্যয়ের মধ্যে। তাই আমরা বলতে পারি যেহেতু খরচ কমে যাচ্ছে তাহলে আমার নিট আয় বৃদ্ধি পাবে। সবাই আশা করি বুঝতে পারছো।
ওকে, পরেরটা খেয়াল করি। কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? আচ্ছা, আর্থিক বিবরণীর অংশ নগদ প্রবাহ বিবরণী, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, রেওয়া মিল। আমরা জানি আর্থিক অবস্থা বিবরণী থেকে আর্থিক বিবরণী কোনটি যায় না? আর্থিক বিবরণীর অংশ নয় হচ্ছে রেওয়া মিল। এটা সবাই আমরা জানি আর্থিক বিবরণীর অংশ নয়। 33 নাম্বার আছে, সবাই অ্যান্সার করো। আমি অ্যান্সার বলে দিয়েছি, সেটা হচ্ছে রেওয়া মিল, যেটা আর্থিক বিবরণীর অংশ না। পরের কোশ্চেনটা খেয়াল করি। আমরা এটা জানি যে অনুপার্জিত আয় একটি কি? অনুপার্জিত আয় একটি সম্পদ হবে, দায় হবে, আয় হবে, নাকি মালিকানা সত্ত্ব হবে? অনুপার্জিত আয় মানে যেটা আমার এখন পর্যন্ত উপার্জন হয় নাই, তো আমি যার থেকে মানে অ্যাডভান্স নিয়ে নিয়েছি, অগ্রিম নিয়ে নিয়েছি, তাকে আমার সেবা দিতে হবে এখনো, তো তার কাছে আমি দায়বদ্ধ, এর জন্য এটাকে আমরা দায় হিসেবে ধরে নিই। শ্রমিকদের প্রদান করা হয় কি? আমরা শ্রমিকদের কি দেই? কর্মচারীদেরকে বেতন দেয়, শ্রমিকদের দেয় হচ্ছে মজুরি। সবাই এটা জানো। 35 নাম্বার, শ্রমিকদের আমরা মজুরি প্রদান করে থাকি। ওকে, এখানে বলছে মুখ্য ব্যয়ের উপাদান কোনটি? 36 নাম্বার, এটা অ্যান্সার করি সবাই। মুখ্য ব্যয়ের উপাদান কোনটি হবে? মুখ্য ব্যয় তো জানো সবাই, যে মুখ্য ব্যয় বের করতে গেলে আমার কি কি লাগে। এখানে বলা আছে হচ্ছে পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ খরচ, বেতন এবং অবচয়। আচ্ছা, যারা যারা অ্যান্সার করতেছো ধন্যবাদ। তোমরা একটু রেসপন্স করো সবাই। আচ্ছা, এখানে মুখ্য ব্যয়ের উপাদান কি? আমরা সবাই জানি যে প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, মুখ্য ব্যয় মানে হচ্ছে যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, যেটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি হচ্ছে খরচ। মজুরি যেহেতু খরচ, তাহলে ওটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। তো মুখ্য ব্যয় বের করতে গেলে আমরা কি কি নেই? যে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি বা খরচ প্লাস হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখানে এটা যদি থাকে তাহলে যোগ করতে হয় অন্যান্য প্রত্যক্ষ খরচটা। যদি না থাকে তাহলে মুখ্য ব্যয় আমরা বের করব প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ খরচ। এটা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। আচ্ছা, সবাই একটু বুঝে শুনে অ্যান্সার করি। এখানে বলছে যে ব্যয় কারখানায় পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকে তাকে কি বলা হয়? যে ব্যয় কারখানায় পণ্য উৎপাদন, কারখানায় প্রোডাকশন করার সময় যে ব্যয়টা হয় সেটাকে কি বলা হয় থাকে? একটা হচ্ছে সুযোগ ব্যয়, উৎপাদন ব্যয়, কালীন ব্যয়, অপ্রাসঙ্গিক ব্যয়। তো আমরা জানি যে উৎপাদন ব্যয়ের সাথে যে সকল ব্যয় জড়িত থাকে সেটাকে আমরা সবাই বলি উৎপাদন ব্যয়। তো উৎপাদনের সাথে যেটা জড়িত যে সকল ব্যয় সেটা হবে উৎপাদন ব্যয়। আশা করি সবাই এটা বুঝতে পারছো। যারা অ্যান্সার করতেছো ধন্যবাদ। তো আমরা 38 নম্বরে চলে যাই। এখানে একটা অপশন চলে গিয়েছে, তো খেয়াল করো। এখানে বলছে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ব্যবসার চলতি সম্পত্তি সমূহ ক্রয় মূল্য বা বাজার মূল্যের মধ্যে যেটি কম, চলতি সম্পত্তি সমূহ ক্রয় মূল্য প্রদর্শন করতে হয়। এইটা আমরা একবার করেছি যে কোন নীতি অনুযায়ী ব্যবসার চলতি সম্পত্তি মানে এটা হচ্ছে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটা প্রদর্শন করতে হয়। এটা সবাই জানো কি হবে। এখানে 3টা অপশন আছে, 3টার মধ্যে উত্তর আছে। আচ্ছা, তো যে চলতি সম্পত্তিগুলো হচ্ছে আমার বাজার মূল্যটা আমি পাই, ঠিক আছে। তো এইখানে যেটি কম সম্পত্তি, এটা সমাপনী সম্পত্তি হওয়ার কথা, সমাপনী মজুত পণ্য হিসেবে এখানে তোমার সংরক্ষণশীলতা নীতি হবে বা রক্ষণশীল নীতি হবে, এটা হবে এখানে। আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলে দেই, যদি বলা হয় যে সিকিউরিটিজ যেগুলো আছে, হ্যাঁ, সিকিউরিটিজ যেগুলো হচ্ছে যে ছোট ছোট যে পেপারগুলো যে আমরা ইনভেস্ট করি, সিকিউরিটিজ কিনি না, যেগুলোর হচ্ছে বাজার মূল্য সবসময় অ্যাভেলেবেল, সেগুলো বাজার মূল্যে দেখানো বেটার। তো
তো ওইভাবে যদি বলে যে সিকিউরিটিজ এর কোন মূল্যে আমরা প্রদর্শন করে থাকি বা লিপিবদ্ধ করে থাকি, সেটা বলবা হচ্ছে বাজার মূল্যে। কারণ ওই সিকিউরিটিজের বাজার মূল্য অ্যাভেলেবেল থাকে, এর জন্য হচ্ছে আমরা বাজার মূল্য নিয়ে থাকি। ওকে, এখানে বলছে যে 39 নম্বর দেখো, মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুত পণ্যের মূল্যায়ন করা যৌক্তিক? মূল্য হ্রাসের ধারা মানে তোমার যদি মূল্য হ্রাস পায় আস্তে আস্তে, এরকম যদি হয় যে প্রথমে 100 আছে, তারপরে 90, তারপরে 80, তারপরে 70, এরকম যদি আমার রেট যদি কমে যায়, আমার মূল্য যদি আস্তে আস্তে হ্রাস পায়, তাহলে আমি কোনটা ব্যবহার করব? ফিফো, লিফো, সাধারণ গড় পদ্ধতি নাকি ভারযুক্ত গড় পদ্ধতি? তো সবাই এটা একটু খেয়াল করে বলো যে কোনটা হবে, ফিফো, লিফো নাকি এই দুইটার যে কোনো একটা হবে। তো 39 নম্বরে আছি, অনেকে অ্যান্সার করছে এ, অনেকে অ্যান্সার করছে বি। তো এখানে আমরা একটা বলি যে এটা হচ্ছে আমার শুরু থেকে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? এটা আমরা শুরু থেকে সেল করা শুরু করি, আর এটা হচ্ছে আমরা শেষ থেকে লাস্ট থেকে শুরু করে বিক্রি করা। তো যখন আমার মূল্য হ্রাস পাবে, তখন আমি এই পদ্ধতিতে বিক্রি করা শুরু করব। তার মানে আমি যদি শুরু থেকে বিক্রি করতে থাকি, আমি বেশি দামগুলোতে বিক্রি করতে পারতেছি। হ্যাঁ, তো বেশি দামে আমি বিক্রি করতে পারতেছি এবং সমাপনী মজুত পণ্য আমার কম দামে থেকে যাচ্ছে। আর যখন আমি লিফু পদ্ধতিতে যদি করি, তাহলে আমি কম দামে বিক্রি করতে করতে যাচ্ছি, আমার সমাপনী বেশি দামে থাকতেছে। তো যদি এখানে বলে এভাবে যে মূল্য বৃদ্ধি পাচ্ছে, উল্টা হয়ে যায় 70, 80, 90, 100, এইটা যদি হয়, তাহলে আমি লিফু পদ্ধতিতে করব। আর যদি আমার হ্রাস পায়, তাহলে আমি ফিফো পদ্ধতিতে করব। আশা করি সবাই বুঝতে পারছো। আবার 40 নম্বরে যাই, 40 নম্বর খেয়াল করি। 40 নম্বরে বলা আছে, উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুত রাখা আবশ্যক তাকে কি বলা হয়? এখানে একটা বলছে গড় মজুত, সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, নিরাপত্তা মজুত। তো 40 নম্বরে একটু সবাই অ্যান্সার করি। 40 নম্বরে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মজুত আমার রাখা দরকার তাকে কি মজুত বলা হয়? একজন বলেছেন 40-এর ডি, নিরাপত্তা মজুত। সবাই অ্যান্সার করি। একজন গড় মজুত এ নাম্বার বলেছেন। ওকে, আমি তাহলে একটু এটা এক্সপ্লেন করি। এখানে বলছে, আমরা তো নিরাপত্তা মজুদ নামে কথাটা শুনেছি যে নিরাপত্তা মজুদ, ঠিক আছে? তো যে পরিমাণ মানে হচ্ছে যে আপনার উৎপাদন প্রক্রিয়া মানে চালু রাখার জন্য, প্রসেসটা চালু রাখার জন্য যতটুকু আপনার মজুদ দরকার হবে, সেই মজুদটাকে বলা হয় নিরাপত্তা মজুদ, ঠিক আছে? যতটুকু না থাকলে আমি মানে না থাকলে নয় আর কি, যে এতটুকু আমার থাকা লাগবে উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য, সেটাকে আমরা বলবো নিরাপত্তা মজুদ। আশা করছি যারা এটা ভুল অ্যান্সার করছেন বুঝে নিয়েছেন, আর যারা সঠিক অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ। আমরা পরেরটা যাই। পরেরটায় বলা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় যে পরিমাণ বিক্রয়যোগ্য পণ্য একটি নির্দিষ্ট তারিখে অবিক্রিত অবস্থায় থাকে তাকে কি বলা হয়? আচ্ছা, তো আমরা জানি যে যতটুকু প্রোডাক্ট আমি মজুত পণ্য মানে ক্রয় বিক্রয় করার সময় যতটুকু বছর শেষে থেকে যায় থেকে যায়, যে আমি ওটা বিক্রি করলাম না বা বিক্রি করতে পারি না, বছর শেষে থেকে গেল আমার কাছে, তো অপশন কিন্তু আরেকটা আছে এখানে, সেটাকে ওইটাকে আমরা কি বলে থাকি? আমরা আছি 41 নম্বরে। এখানে আরেকটা অপশন হচ্ছে মজুত পণ্য। তো আমরা জানি ক্রয় বিক্রয়ের সময় যে পরিমাণ বিক্রয়যোগ্য পণ্য মানে আমার রেডিমেড পণ্য, একবার রেডি প্রোডাক্ট যেটা আমি বিক্রয় করতে পারি না, সেটা রয়ে গেছে বছর শেষে বা নির্দিষ্ট তারিখে অবিকৃত অবস্থায় আছে, সেটাকে আমরা বলবো মজুত পণ্য, কারণ ওটা আমার এখনো রয়ে গেছে হাতে, আমি এটা বিক্রি করতে পারি নাই। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে,
এইটা একটু আগে বুঝাই আসছি, সবাই একটু 42 নাম্বারটা অ্যান্সার করি। যে পণ্যের দাম ক্রমহ্রাসমান হলে মজুত পণ্য মূল্যায়নে কোন পদ্ধতি প্রযোজ্য? ক্রমহ্রাসমান মানে ধীরে ধীরে হচ্ছে কমতে থাকবে, তাহলে এটা যখন এই হ্রাস পাওয়ার ক্ষেত্রে মজুত মূল্য মূল্যায়নের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রযোজ্য হবে? আগে এরকম একটা সেম সেম কোশ্চেন ছিল, আসলে সেম না। তো সবাই একটু বুঝে অ্যান্সার করো। অনেকে বলছে এ নাম্বার ফিফো পদ্ধতি। তো আমি ওইখানে বলেছিলাম যে ফিফো পদ্ধতিতে যখন উপরের দিক দিয়ে দাম বেশি থাকে, তার মানে আস্তে আস্তে কমতে থাকে, তো শেষে গিয়ে কম দামে তুমি সমাপনী দেখাচ্ছ। তো সমাপনী কম দামে দেখানোর বেনিফিটসটা কি? সমাপনী যদি তুমি কম দেখাও তাহলে তোমার বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে। বিক্রিত পণ্যের ব্যয় যদি আমার বেশি হয় তাহলে মোট মুনাফা কি হবে? কম হবে। এবং মোট মুনাফা যদি কম হয় তাহলে নিট মুনাফাও কম হবে, আর নিট মুনাফাও কম হলে আমার কর কম দেওয়া লাগবে। এটাই হচ্ছে কোম্পানির লাভ। এর জন্য ফিফো পদ্ধতিতে ক্রমহ্রাসমান হলে, দাম যখন ক্রমহ্রাসমান হবে তখন ফিফো পদ্ধতিতে আমার মজুত পণ্য মূল্যায়ন করতে হবে। এটাই আমার হচ্ছে সুবিধাজনক কোম্পানির জন্য। ওকে, আমরা পরেরটা দেখি। তো সবাই এটা বলো যে 43 নাম্বার কি হবে? যে বিন কার্ডে সংরক্ষণ করা হয় পণ্যের কি? বিন কার্ডে কি দেওয়া হয়? মূল্য, পরিমাণ, মূল্য ও পরিমাণ এবং গুণাগুণ। 43 নম্বরটা সবাই অ্যান্সার করো ভাইয়া। তো বিন কার্ডে আমরা জানি যে বিন কার্ডে সংরক্ষণ করা হয় পরিমাণ। হ্যাঁ, তো সবাই এটা মনে রাখো, বিন কার্ডে আমাদের পরিমাণ সংরক্ষণ করা হয়ে থাকে। ওকে, এটা একটু সবাই খেয়াল করে বলছে যে একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না। সবাই 44 নাম্বারটা অ্যান্সার করি যে একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না। তো এখানে আমি একটু বিস্তারিত বলবো যে কোন ব্যয়টা একক প্রতি স্থির থাকে না। তোমরা একটু অ্যান্সার করো 44 নাম্বার। 40 নম্বরটা বলছে যে একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না। আচ্ছা, এটা উত্তর হচ্ছে স্থায়ী ব্যয়। তো আমি এটা বলতেছি যে ধরো তোমার স্থায়ী ব্যয় আছে হচ্ছে 1 কোটি, ঠিক আছে? স্থায়ী ব্যয় হচ্ছে 1 কোটি, হ্যাঁ। তো এইটা স্থায়ী ব্যয়টা কিন্তু স্থির, এটা কিন্তু স্থির, এটা কিন্তু নড়চড় হবে না, ঠিক আছে? 1 কোটি কিন্তু স্থির। যদি তুমি 1000 ইউনিট প্রোডাকশন করো তাহলে তোমার একক প্রতি স্থায়ী ব্যয়টা যা হবে, তুমি যদি 2000 ইউনিট উৎপাদন করো তাহলে কি তোমার স্থায়ী ব্যয়ের একক প্রতি ইউনিট, এই যে স্থায়ী ব্যয়কে যদি ভাগ করি, 1 কোটিকে এটা দিয়ে ভাগ করি, তাহলে টাকার অ্যামাউন্ট কমে যাবে। তার মানে একক প্রতি যে ব্যয়টা সেটা কমবে, যত বেশি উৎপাদন করবে একক প্রতি ব্যয়টা কমবে। তার মানে উৎপাদনের উপরে, এই যে উৎপাদনের উপরে তোমার একক প্রতি স্থির ব্যয়টা পরিবর্তন হচ্ছে, কিন্তু স্থিরটা স্থির থাকতেছে, হ্যাঁ। আর পরিবর্তনের দিক দিয়ে পরিবর্তন যখন করো, পরিবর্তনশীল যে ব্যয়টা, পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি ব্যয় স্থির থাকে। আর স্থায়ী ব্যয়টা স্থির থাকে, আর পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি ব্যয়টা স্থির থাকে। আশা করি সবাই এটা ভুলবা না। একটা মনে থাকলে উল্টাটা, যে মানে অপোজিট সাইডে যেটা থাকে সেটা মনে থাকবে। তো একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না? স্থায়ী ব্যয়ের, যেমন আমি যদি প্রোডাকশন বাড়াই কমাই তাহলে আমার একক প্রতি যে স্থির ব্যয়টা সেটা পরিবর্তন হতে থাকবে। তো এটা আমার স্থির থাকবে না, তো উত্তর হবে এটা। তো সবাই আশা করি বুঝতে পারছো। আমরা পরের কোশ্চেনে যাই। বলছে অবচয় কোন ধরনের ব্যয়? তো সবাই এটা খেয়াল করো যে অবচয় কোন ধরনের ব্যয়। 45 নম্বর সবাই অ্যান্সার করো যে এটা কি বকেয়া ব্যয়, নগদ ব্যয়, অনগদ ব্যয় নাকি দৃশ্যমান ব্যয়? তো অবচয় আমরা জানি যে অবচয় আমাদের দেখা যায় না, এটা একটা অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে, মানলাম। এছাড়া আর কি হইতে পারে? নগদ অনগদের দিক থেকে এটা অনগদ ব্যয়। তো প্রথমত এটা অদৃশ্যমান, তারপরে হচ্ছে এটা অনগদ ব্যয়, কারণ এটা নগদে ঘটে না। তাহলে অবচয় হচ্ছে আমার অনগদ ব্যয়।
ধন্যবাদ সবাইকে। দেখো মোট ব্যয় নির্ণয় কারণ কি, আমরা মোট ব্যয় কেন নির্ণয় করি, সবাই একটু এটা কম্পিটিটিভ কোশ্চেন, একটু চিন্তা করো যে মোট ব্যয় আমরা কেন নির্ণয় করি। এখানে বলা হচ্ছে মুনাফা বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা, ভবিষ্যৎ ব্যয় নিয়ন্ত্রণ করা, নাকি ভবিষ্যৎ ব্যয় হ্রাস করা। 46 নম্বর একজন অ্যান্সার করছেন ভবিষ্যৎ ব্যয় নিয়ন্ত্রণ করা। ওকে, যাক, মাশাআল্লাহ সবাই অ্যান্সার পারতেছো। ওকে, এটা একটু বলি, যখন আমরা মোট ব্যয়টা নির্ণয় করি তার মানে একটা কোম্পানি দেখতেছে যে তার কতটুকু ব্যয় হচ্ছে। তো সে তো আর এক বছর ব্যবসা করবে না, মানে ব্যবসা শুরু করলে সে আগামী অনেক বছর যাবত ব্যবসা করতে থাকবে, চিরস্থায়ী থাকে ব্যবসার বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে সে মোট ব্যয়টা নির্ণয় করে হচ্ছে যে ভবিষ্যতে যেন তার ব্যয়টা দেখে সে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারে। যে আমার মানে এবছর দেখলো যে এবছর যতটুকু ব্যয় হয়েছে সে চেষ্টা করে পরবর্তী বছরে ব্যয়টা কমানোর জন্য, মানে নিয়ন্ত্রণ করার জন্য। এর জন্য আমরা মোট ব্যয় নির্ণয় করে থাকি। আচ্ছা, তাহলে এটা উত্তর হবে ভবিষ্যৎ ব্যয় নিয়ন্ত্রণ করা। পরেরটা সবাই দেখি, এখানে বলছে ব্রিজ, রাস্তাঘাট ও দালান কোঠা নির্মাণ ব্যয় কোন ধরনের ব্যয়। এখানে বলা হচ্ছে নিমজ্জিত ব্যয়, কালীন ব্যয়, পণ্য ব্যয়, ঐতিহাসিক ব্যয়। ব্রিজ, রাস্তাঘাট ও দালান কোঠা নির্মাণ ব্যয় কোন ধরনের ব্যয়। তো সবাই একটু 47 নম্বর অ্যান্সার করে দেখি। আবারও বলি, এখানে বলা হচ্ছে ব্রিজ, রাস্তাঘাট, দালান কোঠা নির্মাণ ব্যয়, এটা কোন ধরনের ব্যয় হবে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে নিমজ্জিত ব্যয়। ওকে, তো এটা সবাই একটু কমেন্ট করি। তো 47 নম্বরে দেখো অ্যান্সারটা হবে কি, এটা হচ্ছে নিমজ্জিত ব্যয়। কেন? কারণ এই যে ব্রিজ, রাস্তাঘাট এবং দালান কোঠা যেটা, এটা হচ্ছে নিমজ্জিত, মানে যে ব্যয়টা তো নিমজ্জিত হয়ে থাকে, যে ব্যয় থেকে তুমি আসলে মানে সুবিধা তুমি প্রডিউস করতে পারতেছো না, মানে ওইটা থেকে তুমি প্রফিট বানাইতে পারতেছো না। হ্যাঁ, যে এইটা তুমি যদি উৎপাদন করো, তুমি যদি রাস্তা দিয়ে নাও হাঁটো তাহলে এই ব্যয়টা হবে। তুমি রাস্তায় যদি গাড়ি নাও চালাও, তুমি দালান কোঠায় যদি মেশিন পত্র নাও উঠায়া, মানে উঠায় যদি তুমি ব্যবসা নাও করো, উৎপাদন নাও করো, তাও কিন্তু তোমার ওই ব্যয়টা থেকে যাবে। যে ব্যয়গুলো হচ্ছে যে আমি যদি এর পরবর্তী কার্যক্রম নাও করি তাহলে ওই ব্যয়টা আমার উইথড্র করা সম্ভব না, এগুলোকে বলা হয় নিমজ্জিত ব্যয়। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরেরটা কোশ্চেনে যাই, 48 নম্বরে। ওকে, দেখো এখানে বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনা, এটা একটু কেটে গেছে। বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনা কোন ধরনের কাজের মধ্যে পড়ে। আচ্ছা, বাজেট প্রস্তুতকরণ এটা জানি, এটা কি প্রেষণা নাকি নির্দেশনা নাকি পরিকল্পনা নাকি নিয়ন্ত্রণ। তো আমরা জানি যখন বাজেট আমরা প্রস্তুত করি এটা অবশ্যই কি হবে, পরিকল্পনার মধ্যে যাবে। হ্যাঁ, তো এই বাজেট যে ব্যবস্থাপনাটা করে থাকি সেটা হচ্ছে আমার পরিকল্পনা। তারপরে কোশ্চেনটা হচ্ছে যে বাজেট কিসের সংখ্যাত্মক প্রকাশ। তো আমরা জানি যে বাজেট কি একটা ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। বাজেটের সংখ্যা বলতে আমরা এটাই জানি যে ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। তাহলে বাজেট কিসের সংখ্যাত্মক প্রকাশ, ভবিষ্যৎ পরিকল্পনার। সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এটাই ছিল যে বাজেট কিসের সংখ্যাত্মক প্রকাশ, বাজেট হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। 50টা এমসিকিউ ছিল। তো তোমাদের যদি কোনো এমসিকিউ নিয়ে সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাও। আর সবাইকে ধন্যবাদ যারা যুক্ত ছিল, যারা কমেন্ট করছো, রেসপন্স করছো, সবাইকে ধন্যবাদ। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
ইনশাল্লাহ আগামীতে দেখা হবে। এবং তো ভালো থাকো সবাই, ভালো মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ আগামীতে পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। নিজের বেস্টটা দিয়ে ট্রাই করবা পড়াশোনা করার। হয়তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।